অপেক্ষা করি তোমার জন্য গল্পটার দ্বিতীয় পর্বতে স্বাগতম জানাচ্ছি সবাইকে। তো চলো শুরু করি। অর্ণব দ্রুত হাতের ডায়েরিটা নামিয়ে রাখলাম। তার বুক ধরফর করছিল। সে কোনোদিন কল্পনাও করেনি যে তার শান্ত কফি শপটা কোনো থ্রিলার সিনেমার শুটিং হতে পারে। তার হাতে ধরা ডায়েরিটা এখন তার কেবল একটি পুরনো বই নয়, এটি যেন টাইম বোম। পেছনে অন্ধকার টেবিলে দাঁড়িয়ে সে ডায়েরিটা খুলল। চামড়ার মলটটা পুরানো, তার গন্ধে ইতিহাস। প্রথম দিকের পাতাগুলোতেও কিছু সাধারণ লেখা, জীবন, দর্শন, কফির স্বাদ নিয়ে মন্তব্য। কিন্তু মাঝের পাতাগুলো অন্যরকম। অর্ণব দেখলো সেই পাতাগুলো যেন বেশ কিছুদিন ব্যবহার করা হয়নি। নতুন করে আঠা দিয়ে লাগানো। এর মানে ডায়েরির মাঝে কিছু পাতা ছেঁড়া রয়েছে, অথবা কিছু লুকানো আছে। অর্ণব সাবধানে আঠা লাগানো অংশটা আলতো করে ছাড়িয়ে দেখলো। আঠার নিচে সত্যি ছিল এক বিশেষ অংশ, যেখানে কোনো লেখা নেই, বরং একটি ভাঁজ করে ম্যাপের মতো কাগজ রাখা। কাগজটা খুলতেই অর্ণব বিস্ময়ে স্থির হয়ে গেল। এটা কোনো আধুনিক মানচিত্র নয়, এটি ছিল হাতে আঁকা কোনো স্টাইলের একটি শহরের নকশা, যা দেখতে অনেকটা পুরনো ঢাকার মতো। তবে মানচিত্রের একটি জায়গায় কালো কালিতে একটি বিশাল আকারের এক্স চিহ্ন আঁকা ছিল, আর তার পাশে খুব ছোট করে লেখা আশরাফ ম্যানশন 1952। এই সময়ে কফি শপের কাচের দরজায় একটা কালো এসইউভি এসে দাঁড়ালো। গাড়ির হেডলাইট সরাসরি কফি শপের ভেতরে এসে পড়লো। অর্ণব দ্রুত ডায়েরিটা আর মানচিত্র নিয়ে পেছনে স্টোর রুমে লুকিয়ে পড়লো। দরজা ঠেলে ঢুকলো দুজন বিশাল দেহী লোক। তাদের পরনে দামি স্যুট, মুখমণ্ডল পাথরের মতো কঠিন। তারা দুইজনই কফির টেবিলগুলো দ্রুত চোখ বোলাতে লাগলো। তাদের চোখ খুঁজছিল সেই অদৃশ্য ক্রেতাকে। প্রথমজন রুক্ষ কণ্ঠে বলল, কোথায় সেই কফিওয়ালা? অর্ণব নিঃশব্দে স্টোর রুমের দরজা সামান্য ফাঁক করে দেখল। তার হাত কাঁপছিল, কিন্তু তার যুক্তিবাদী মন কাজ করা বন্ধ করে দিয়েছিল। সেজন্য এই লোকেরা যদি মেয়েটিকে খুঁজে না পায়, তাহলে তারা তাকে খুঁজবে। দ্বিতীয়জন ক্যাশ কাউন্টারের দিকে তাকিয়ে বিদ্রুপের হাসি দিল। নিখুঁত লোক, নিখুঁত জায়গা, তবে ও ভুল জায়গায় আশ্রয় নিয়েছে। প্রথমজন বলল, ও শুধু জানে জিনিসটা কোথায় আছে। এখন আমাদের দরকার কফিওয়ালাকে, ও নিশ্চয়ই জানে। অর্ণব দ্রুত চিন্তা করলো, সে যদি এখনই বেরিয়ে আসে তবে হয়তো সে বেঁচে যাবে, কিন্তু মেয়েটির জীবন বিপন্ন হবে। আর কেন যেন এই রহস্যময়ী নারীর জন্য তার ভেতরে এক ধরনের দায়িত্ববোধ জন্মে গেছে। সে তাকে রক্ষা করতে চায়। অর্ণব পকেট থেকে তার মোবাইল বের করলো। সে জানে এই স্টোর রুমের ভেতরে দেয়ালে পুরনো আমলের একটা ভেন্টিলেশন শাফট আছে, যা তাকে পাশের গলিতে বের করে দিতে পারে। কিন্তু এর আগে তাকে একটা কাজ করতে হবে। সে দ্রুত মোবাইলে একটি অপরিচিত নাম্বারে বার্তা পাঠালো। বার্তাটি ছিল চিরকুটের প্রথম অংশ। জানালার কাছের ওপারে থাকা আলোটা কি সত্যি আলো, নাকি অন্য কোনো জগৎ? উত্তর এলো তাৎক্ষণিক, আলো, শুধু এখন আলোই, যা অন্ধকারে পথ দেখায়। অর্ণব নিশ্চিন্ত হলো, এই উত্তর কেবল সেই মেয়েটিই দিতে পারে। অর্ণব দ্রুত লিখে পাঠালো, আশরাফ ম্যানশন 1952, তারা তোমাকে খুঁজছে, আমি ডায়েরিটা নিয়ে আসছি, দেখা করো। অর্ণব কোথায় দেখা করবে? শহরের কোথায় সে এত দ্রুত এমন একটা নিরাপদ আশ্রয় পাবে? এইগুলা ভাবছে। ঠিক তখনই প্রধান দরজা দিয়ে আরেকটি লোক প্রবেশ করলো। এই লোকটি বাকি দুজনের চেয়ে অনেক বেশি স্থির, এবং তার চোখে বুদ্ধিদীপ্ত স্থিরতা। সে চারদিকে একবার চোখ বুলিয়ে হাসলো। ওরা এখানে নেই। লোকটি প্রথম দুজনের দিকে তাকিয়ে বলল, কফিওয়ালা বুদ্ধিমান, সে পালিয়েছে, আর তার সাথেই আছে মেয়েটিও। অর্ণব তার হৃদস্পন্দন থামাতে চাইলেও পারছে না। সে সত্যিই কি পালিয়েছে, নাকি সে কেবলই তার অপেক্ষা শুরু করেছে, ভালোবাসা এবং বিপদের এক অজানা পথের দিকে? স্টোর রুমের ভেন্টিলেশনের সফট দিয়ে দ্রুত বের হতে গিয়ে অর্ণবের জামা ছিঁড়ে গেল। সে জানে এই মুহূর্তে তার খুব কম সময়। কালো এসইউভির লোকগুলো তাকে ধরার জন্য হয়তো কফি শপের চারপাশেই ছড়িয়ে আছে। গলির অন্ধকার দিয়ে ছুটতে ছুটতে অর্ণব মেয়েটিকে মেসেজ পাঠানোর উত্তরের জন্য অপেক্ষা করছিল। সে লিখেছিল, আশরাফ ম্যানশন 1952, তারা তোমাকে খুঁজছে, আমি ডায়েরিটা নিয়ে আসছি, দেখা করো। কিন্তু কোথায়? তার মোবাইলটি ভাইব্রেট করে উঠল। মেয়েটি সংক্ষেপে উত্তর দিল, 7:37 পুরনো ট্রেন, মায়া টানেল। অর্ণব মুহূর্তের জন্য থমকে গেল। 7:37 পুরনো ট্রেন। সে জানে এই শহরে এমন কোনো ট্রেন নেই যা 7:37 ছাড়ে। এটা নিশ্চয়ই কোনো কোড। অর্ণবের মাথায় বিদ্যুৎ চমকের মতো একটা চিন্তা এলো। 7:37, এই সময়ই তো মেয়েটি তার কফি শপে আসতো। মায়া টানেল নামে একটি পরিত্যক্ত সাবওয়ে টানেল শহরের প্রান্তে বহুকাল ধরে পড়ে আছে। পরিত্যক্ত সেই টানেলের কাছাকাছি নামিয়ে দিতে বলল। রিকশায় যেতে যেতে অর্ণব ডায়েরির মানচিত্রটি ভালো করে দেখল। আশরাফ ম্যানশন 1952। মানচিত্রের ম্যানশনটি যে জায়গায় দেখানো হয়েছে তা টানেলের খুব কাছেই। রহস্যের প্রথম মোড়, আশরাফ ম্যানশন। অর্ণব সিদ্ধান্ত নিল, তার হাতে সময় কম। মেয়েটির কাছে পৌঁছানোর আগে তাকে আশরাফ ম্যানশনটা একবার দেখতে হবে। সে রিকশা চালককে একটি বিশেষ পুরনো গলিতে নামিয়ে দিতে বলল। গলির ভেতরে ঢুকেই পরিবেশ বেশ পাল্টে গেল। আধুনিক স্থাপত্যের মাঝখানে একটি বিশাল জরাজীর্ণহীন দোতলা বাড়ি দাঁড়িয়ে আছে। চারপাশে পুরনো গাছ আর
লতাপাতা বাড়িটা এমন ভাবে ঢেকে রেখেছে যে দূর থেকে দেখে এটাকে রহস্যময় দুর্গ বলে মনে হয়। এটাই আশরাফ ম্যানশন। অর্ণব ম্যানশনের লোহার গেটের কাছে এলো। গেটে পুরনো মরচে পড়া তালা ঝুলছে। সে সাবধানে দেওয়াল টপকে ভেতরে প্রবেশ করলো। ভেতরে ঢুকে অর্ণব দেখল উঠান জুড়ো আগাছা আর আবর্জনা, পুরনো দিনের কারুকাজ করা একটা বিশাল বারান্দা আর যা কেবল অতীতের স্মৃতি বহন করছে। হঠাৎ অর্ণবের কানে একটা শব্দ এলো, মৃদু ছন্দময় শব্দ, যেন কেউ ভেতরে পিয়ানো বাজাচ্ছে। অর্ণবের হৃৎপিণ্ড তীব্রভাবে কেঁপে উঠল। এই সুরটা তো স্টুডিওতে প্রতিদিন বাজায়, তার সেই অপূর্ব সুর যার নাম সে দিয়েছিল অন্ধরাতের তারা। অর্ণব দ্রুত শব্দ অনুসরণ করে বাড়ির পেছনের দিকে একটি অংশে গেল। সেখানে একটি ভাঙা জানালা দিয়ে সে উকি দিল। ঘরের ভেতরে ধুলো আর অন্ধকার ঢাকা একটি পুরনো পিয়ানো বাজানো হচ্ছে। পিয়ানোর সামনে বসা তার সেই রহস্যময়ী ক্রেতা, হুডিটা তার কাঁধের উপর নেমে আছে আর পেছনের দিকে থাকা লণ্ঠনের আবছা আলোয় তার মুখটা প্রথমবারের মতো স্পষ্ট হলো। মেয়েটির চেহারা অবিশ্বাস্য রকম সুন্দর, কিন্তু তার চোখ দুটোতে গভীর এক শূন্যতা, তার চোখও দৃষ্টিহীন। অর্ণবের মনে হলো যেন তার মাথা ঘুরছে। সে সম্পূর্ণ নতুন একটি রহস্যের মুখোমুখি হলো। দৃষ্টিহীন হলেও সে কিভাবে এত নিখুঁতভাবে পিয়ানোতে সুর বাজাচ্ছে? সে কেন এতদিন অর্ণবের কফি শপে কিভাবে আসতো? আর কেনই বা সে আজ রাতের কোড পাঠালো? পিয়ানো বাজাতে বাজাতে মেয়েটি হঠাৎ থেমে গেল। সে যেন অনুভব করতে পারলো অর্ণবের উপস্থিতি। মেয়েটি মৃদু স্বরে বলল, অর্ণব, তুমি এসেছো? আমি জানি তুমি এখানেই আছো। সে পিয়ানোর ওপর থেকে একটা পুরনো ছবি তুলে ধরলো। ছেলেটি ছিল এক যুবক আর এক যুবতী। যুবকের মুখে অর্ণবের মুখের একটা অদ্ভুত মিল ছিল। তুমি কেন আমার কাছে আসতে? অর্ণব বলল কথাটা। মেয়েটি ফিসফিস করে জিজ্ঞাসা করলো, কেন আমাকে এই গোপন রহস্যে জড়ালে? অর্ণব বিভ্রান্ত, সে কোনো কথা বলতে পারলো না। মেয়েটি হাসলো, সেই হাসি রহস্যময়, কিন্তু তাতে গভীর এক বিষাদ মেশানো। এসো না ভেতরে অর্ণব, এই ডায়েরিটা তোমার পরিবারের সম্পত্তি, আর তোমার অপেক্ষার কারণ কেবল প্রেম নয়, এটি একটি পূর্ণ মিলন। অর্ণব জানালার কাছে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার সামনে বসা সে অপরূপা মেয়েটি, তার চোখে আলো নেই, কিন্তু প্রতিটি আঙ্গুল পিয়ানোর পর্দার জাদুর মতো কথা বলছে। পিয়ানোর সুরটা ঘরের ধুলোবালি আর স্তব্ধতাকে কাটিয়ে এক বিষণ্ণ মোহ তৈরি করেছে। তুমি আমার নাম জানলে কি করে? অর্ণব প্রায় ফিসফিস করে জিজ্ঞাসা করলো। আর এই ছবিটা, এটা তো আমার দাদার যৌবনকালের ছবি। মেয়েটি পিয়ানো বাজানো থামিয়ে দিয়ে ধীর পায়ে উঠে দাঁড়ালো। সে হাতের স্পর্শ দেয়ালে চিনে চিনে অর্ণবের দিকে এগিয়ে এলো। তার চলন এত সাবলীল যে মনেই হয় না সে দেখতে পায় না। অর্ণবের কাছে এসে থামলো। অর্ণব নীরা নামের সেই মেয়েটির গায়ের স্নিগ্ধ হাসনা হেনার গ্রান পাচ্ছিল। আমার নাম নীরা, মেয়েটি শান্ত স্বরে বলল। আমি জানতাম তুমি আসবে। তোমার দাদা আশরাফ চৌধুরী আর আমার দাদিমা সুফিয়া বেগমের এক অসমাপ্ত গল্প এই প্রাসাদে লুকিয়ে আছে। 1952 সালে সেই উত্তাল দিনগুলোতে তারা এখান থেকেই ভাষা আন্দোলনের গোপন ইতিহাসের তৈরি করেছিল, কিন্তু যুদ্ধের মাডোলে তারা আলাদা হয়ে যান। তোমার দাদা এই ডায়েরিতে সেই সময়কার কিছু অমূল্য দলিল আর একটা গোপন লকারের নকশা দিয়ে গিয়েছিলেন। অর্ণব স্তব্ধ হয়ে শুনছিল। তার দাদা একজন সাধারণ ব্যবসায়ী ছিলেন বলেই সে জানত, কিন্তু এখন মনে হচ্ছে তার রক্তে মিশে আছে এক দুঃসাহসিক ইতিহাস। তাহলে এই লোকেরা কারা যারা আমাকে হুমকি দিচ্ছে? অর্ণব জিজ্ঞাসা করলো। নীরা জানালার দিকে মুখ ফেরালো, যেন সে বাইরের অন্ধকার কেউ দেখতে পাচ্ছে। ওরা হলো বর্তমানের এক কুচক্রী মহল। তারা জানে এই লকারে এমন কিছু নথিপত্র আছে যা প্রকাশিত হলে শহরের অনেক ক্ষমতাধর মানুষের মুখোশ খুলে যাবে। তারা ভাবছে ডায়েরিটা আমার কাছে আছে, কিন্তু আমি তো কেবল এটার প্রহরী। ডায়েরিটা খোলার আসল চাবিকাঠি বা কোড কেবল তোমার হাতের চাবি খুলতে পারে অর্ণব, কারণ এটি রক্তের উত্তরাধিকারী। ঠিক সেই মুহূর্তে বাইরের গেট ভেঙে ভেতরে গাড়ি ঢোকার বিকট শব্দ শোনা গেল। কালো রঙে সেই এসইউভিটা চলে এসেছে। হেডলাইটের তীব্র আলো জানালার ভেতর দিয়ে এসে অর্ণব আর নীরার উপর পড়ল। ওরা এসে গেছে। অর্ণব আতঙ্কিত গলায় বলল। নীরা মোটেও ঘাবড়ালো না। সে অর্ণবের হাত শক্ত করে ধরল। ভয় পেও না, এই বাড়িটা যতটা ভাঙাচোরা মনে হয় ততটা সহজ নয়, চলো আমার সাথে। নীরা অর্ণবকে টেনে নিয়ে গেল পিয়ানোর পেছনে একটি বিশেষ অন্ধকার দেওয়ালের দিকে। সে দেওয়ালে একটি বিশেষ জায়গায় চাপ দিতেই একটি গোপন দরজা খুলে গেল। মাটির নিচে যাওয়ার একটি সরু সিঁড়ি দেখা যাচ্ছে। চলো নিচে নামো, দ্রুত নীরা নির্দেশ দিল। সিঁড়ি দিয়ে নিচে নামার সময় অর্ণব অনুভব করলো নীরার হাত কাঁপছে না, বরং তার নিজের হাতটাই ঘামছে। এই রোমাঞ্চকর পরিস্থিতিতেও সে লক্ষ্য করলো নীরা তাকে কত আস্থার সাথে পথ দেখাচ্ছে। মাটির নিচে এই সুড়ঙ্গটা শীতল আর স্যাঁতস্যাঁতে। হঠাৎ পেছনে ভারী বুলেটের শব্দ শোনা গেল। ওরা বাড়িতে ঢুকে পড়েছে। অর্ণব আর নীরা সুড়ঙ্গের শেষ প্রান্তে লোহার দরজার সামনে এসে পৌঁছালো। অর্ণব, ডায়েরিটা বের করো, নীরা দ্রুত বলল। ডায়েরির শেষ পাতায় তোমার দাদার একটা
আংটি বা বিশেষ কোনো চিহ্ন থাকার কথা। ওটা এই দরজার খাঁচে বসাতে হবে। অর্ণব দ্রুত ডায়েরিটা খুলল। হ্যাঁ, শেষ পাতায় চামড়ার ভাঁজে একটি রূপালী আংটি লুকানো আছে, যাতে একটি বিশেষ সংকেত খোদাই করা। সেই আংটিটি দরজার ছিদ্রে ঢোকাতেই এক যান্ত্রিক খড় শব্দে দরজাটা খুলে গেল। ভেতরে ঢুকি অর্ণব অবাক। এটি একটি ছোট লাইব্রেরির মতো ঘর, যেখানে স্তূপ করা পুরনো নথি আর একটি সিন্ধুক। কিন্তু ঘরের এক কোনায় একটি ছোট মোমবাতি জ্বলছে, আর তার পাশে একটি পুরনো কফি মগ রাখা, ঠিক অর্ণবের দোকানের মগের মতো। অর্ণব নীরার দিকে তাকালো। তুমি কি এখানে আগে থেকেই ছিলে? নীরা মৃদু হাসল। আমি তোমার অপেক্ষায় ছিলাম অর্ণব। 3 মাস ধরে তোমার দোকানে কফি খেতে যেতাম, শুধু তোমাকে চেনার জন্য। দেখতে চেয়েছিলাম তুমি কি সত্যি তোমার দাদার মতো সাহসী কিনা। অর্ণবের হৃদস্পন্দন এক অন্যরকম ছন্দে বাজতে শুরু করলো। বিপদের এই ঘন ঘন্টায় সে বুঝতে পারলো সে কেবল এক রহস্যের পেছনে নেয়নি, সে এক অনন্য ভালোবাসার জালে জড়িয়ে পড়েছে। কিন্তু এখন আমরা বের হব কিভাবে? অর্ণব জিজ্ঞাসা করলো। নীরা সিন্ধুকের উপর রাখা একটি পুরনো রেডিওর দিকে ইশারা করলো। এই রেডিও সংকেতটাই আমাদের বাঁচাবে, কিন্তু তার আগে তোমাকে এই সিন্ধুকটা খুলতে হবে, কারণ বাইরের লোকগুলো দরজায় আঘাত করছে। পেছন থেকে দরজার বিকট শব্দে ধাক্কা পড়তে লাগলো। আর মাত্র কয়েক সেকেন্ড, তারপরই তারা ধরা পড়ে যাবে। তো গাইস, সেকেন্ড পার্টের জন্য এতটুকুই রাখছি। আশা করি গল্পটা ভালো লাগছে। তো অবশ্যই পরবর্তী ভিডিওর জন্য সবাই অপেক্ষা। ভিডিওতে লাইক দিবা এবং বন্ধুদের সাথে গল্পটা শেয়ার করবা।